নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, সুপ্রিম কোর্টে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিকে কেন্দ্র করে নানান রকমের ভুয়ো সংবাদ, বিশেষ করে মেন স্ট্রিম মিডিয়ারা ভুয়ো সংবাদ পরিবেশন করছেন। একেবারে স্পষ্ট করে আমরা বলছি, মেন স্ট্রিমের মিডিয়ারা ভুয়ো সংবাদ পরিবেশন করছেন। তার কারণ হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে কোর্টে যিনি সওয়াল করেছেন, সেটা কি আইনজীবী হিসাবে না ইন পার্সন হিসাবে? যদি ইন পার্সন হিসাবে হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কি এইভাবে সুপ্রিম কোর্ট অ্যালাউ করতে পারেন? যদি করেন, তাহলে কি ভারতবর্ষের সমস্ত মানুষ এই সুযোগ সুবিধা পাবে? এই প্রশ্নই কিন্তু এখন বর্তমানে আমরা শুধু নয়, বহু রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা তুলছেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইন পার্সন হিসাবে কথা বলেছেন, নাকি তিনি একজন লয়ার হিসাবে? বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যম যা চটি চাটেন প্রতিদিন প্রতি মুহূর্তে মমতা ব্যানার্জির, এবং সেই চটি চাটার জন্য কোটি কোটি টাকার বিজ্ঞাপন পান, তারা বলছেন যে মমতা ব্যানার্জি সওয়াল করেছেন। প্রশ্ন হচ্ছে, কি হিসাবে সওয়াল করেছেন? ইন পার্সন না লয়ার? দর্শক, আমরা আপনাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি যে সুপ্রিম কোর্টে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে থেকে যেভাবে স্বভাব সিদ্ধ, তিনি নিজে থেকে আগ বাড়িয়ে কথা বলেন, সেই রকম কথা তিনি বলতে গেছিলেন বারবার করে, এবং বারবার করে সুপ্রিম কোর্ট এটা বুঝিয়ে দিয়েছেন যে আপনার আইনজীবী যথেষ্ট ভালো, তিনি নিশ্চয়ই বোঝাতে পারবেন। এইভাবে মমতা ব্যানার্জিকে বারবার চুপ করাবার চেষ্টা করেছেন ভদ্রভাবে, এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপরও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে যায়। কেন উঠে যায় সেটা আমরা আসছি, কিন্তু কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি আইনজীবী হিসাবে সওয়াল করেছেন? উত্তর হচ্ছে একেবারে স্পষ্ট না। আবার বলছি দর্শক, গতকাল সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সওয়াল করার চেষ্টা করেছেন, সেই চেষ্টাটা কি লয়ার হিসাবে? উত্তর হচ্ছে না। কেন না? সেই মামলার আইনজীবী হিসাবে তার নাম কোথাও পাওয়া যায়নি। আমরা দেখাচ্ছি সেই সুপ্রিম কোর্টের যে লিস্ট, কেস নাম্বার হচ্ছে 1074/2025 পিল ডাব্লিউ আর 737/2025 পিল ডাব্লিউ। এই দুটো মামলায় দেখা যাচ্ছে কপিল সিব্বাল হচ্ছেন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে, শ্যাম দিবান ছিলেন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে, দীপাঞ্জন মন্ডল ছিলেন অ্যাডভোকেট, কুণাল চ্যাটার্জি, অয়ন চক্রবর্তী, এইরকম টোটাল 19 জন আইনজীবী তারা ছিলেন। তাদের নাম লিস্টে পাওয়া যাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আইনজীবী হিসাবে কোনোভাবেই এই লিস্টে দেখা যাচ্ছে না। তার মানে একেবারে পরিষ্কার যে তিনি আইনজীবী হিসাবে মামলা কালকে সওয়াল করার চেষ্টা করেননি। প্রশ্ন বাকি থাকলো যে ইন পার্সন হিসাবে তাকে যদি সুপ্রিম কোর্ট অ্যালাউ করে, তাহলে আগামী দিনে ভারতবর্ষের 140 কোটি মানুষ তারা যদি গিয়ে তাদের লয়ার থাকা সত্ত্বেও ইন পার্সন হিসাবে বলতে চেষ্টা করেন, তাহলে সবাইকে সেই বলার সুযোগ দেবেন তো? আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
সহ যে দুজন বিচারপতি ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচি। প্লিজ এর উত্তরটা সরাসরি আপনারা সংবাদ মাধ্যমে প্রকাশ করুন, বড় বড় সংবাদ মাধ্যমে। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বেলায় একরকম হবে আর ভারতবর্ষের বাকি যে সমস্ত মানুষজন আছে তাদের ক্ষেত্রে আলাদা হবে, এটা হতে পারে না। গণতন্ত্র রাষ্ট্রে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। তাই কোন ব্যাখ্যাতে আপনারা ইম্পার্সিয়ালে, যেখানে লয়ার আছে তারপরেও ইম্পার্সিয়াল হিসাবে মমতা ব্যানার্জিকে বলার সুযোগ দিয়েছেন, দুটো কথা বলার সুযোগ দিয়েছেন? শুধু কি ক্ষমতার জন্য, নাকি সুপ্রিম কোর্টকেও একটা নষ্ট করে দেওয়ার যে প্রবণতা, মমতা ব্যানার্জি ছায়া, যে ছায়ার জোরে বাংলা জ্বলে যাচ্ছে, বাংলা নষ্ট হয়ে যাচ্ছে, বাংলা শেষ হতে চলেছে, সেই ছায়া বাঙালি বিচারপতি দীপঙ্কর দত্ত এবং জয়মাল্য বাগচির ঘাড়ে গিয়ে পড়ল না তো? এবং তারা আস্তে আস্তে সুপ্রিম কোর্টের যে উজ্জ্বল দৃষ্টান্ত সেগুলোকে আস্তে আস্তে করে ভেঙে চুরমার করে দেবে না তো? কলকাতা হাইকোর্টে বারবার আঘাত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো, বারবার করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কলকাতা হাইকোর্টকে আড়াআড়ি ভাবে ভেঙে দাও। সেই জিনিসটাই সুপ্রিম কোর্টে হতে চলেছে না তো? এই প্রশ্ন আমরা তুলছি, তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইম্পার্সিয়াল হিসাবে কোন ব্যাখ্যায় অ্যালাউ করা হলো। আর যদি অ্যালাউ করা হয়ে থাকে, যেহেতু আমরা দেখেছি, সংবাদ মাধ্যমে দেখেছি, এমনকি লাইভ স্ট্রিম আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সওয়াল করছেন, তাকে সুযোগ দেওয়া হয়েছে, তাহলে আগামী দিনে 140 কোটি মানুষকে সেই সুযোগ দেবেন তো? নাকি শুধু ক্ষমতার কাছে মাথা নত করছেন বিচারপতিরা? এই প্রশ্ন কিন্তু উঠছে। দর্শক, গতকাল সুপ্রিম কোর্টে যেটা হয়েছে তাতে করে একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক চেষ্টা করেছেন দাঁত ফোটাবার, কিন্তু সেই দাঁত তিনি ফোটাতে পারেননি। বিচারপতিরা শান্তভাবে তাকে কিন্তু ট্যাকেল করেছেন এবং তাকে বুঝিয়ে দিয়েছেন বারবার যে আপনার আইনজীবীরা আছেন, সুতরাং আপনি কেন কথা বলছেন। এবং যে কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল কিন্তু কোর্ট থেকে বেরিয়ে কোনো প্রেস কনফারেন্স করেনি। এটা যদি অন্য সময় হতো, আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনারের কাছে যখন তিনি গেছিলেন, সেখান থেকে বেরিয়ে তিনি অনেক উল্টো পাল্টা উল্টো সিধা কথা বলেছেন, আর কোনো প্রমাণ নেই। কিন্তু সুপ্রিম কোর্টে 3 বিচারপতি ডিভিশন বেঞ্চে যে মামলাটা হয়েছে, সেই মামলার লাইভ স্ট্রিমিং সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাইরে বেরিয়ে যদি কিছু বলেন উল্টো সিধা, তাহলে কিন্তু দিল্লির মানুষ কিন্তু তাকে ছেড়ে দেবে না। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন এবং তিনি বোঝার পর তিনি কিন্তু সেখান থেকে সোজা আজকে পালিয়ে চলে এসেছেন কলকাতাতে। এবং আজকেও কিন্তু ডিএ মামলা নিয়ে শুনানি আছে এবং ডিএ মামলার আজকে জাজমেন্ট দেওয়ার কথা আছে। আমরা জানি না সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেবে, তবে আশা করব সরকারি কর্মচারীরা যারা ডিএ পাচ্ছেন না তাদের পক্ষেই রায় যাবে এবং এই রায়ের ফলে মমতা ব্যানার্জি আরো বিরাট ব্যাকফুটে পৌঁছে যাবেন। এটা কিন্তু আমাদের ধারণা না, এটা একেবারে যুক্তিযুক্ত কথা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাতে যেভাবে একের পর এক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি কোনো অবস্থাতেই মানা যায় না। দর্শক, আমরা আপনাদের কাছে একটা অডিও ক্লিপিং শোনাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে বলেছিলেন গণতন্ত্র বাঁচাতে চাইছেন তিনি গণতন্ত্র বাঁচাতে চাইছেন কিভাবে? যে মাইক্রো অবজারভেশন যারা করছেন, এই যে নিয়োগ, এই নিয়োগকে বাতিল করা হোক, এরা করবে না। সেই মাইক্রো অবজারভারের বিস্ফোরক তথ্য অডিও ক্লিপিং যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, দেখুন সেই অডিও ক্লিপিং এবং শুনুন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তার দল কিভাবে রাজ্যে ভোটার লিস্টের যে কারচুপি, সেই কারচুপি করার চেষ্টা করছেন। দেখুন। হ্যালো
হ্যালো স্যার, আমি একজন মাইক্রো অবজারভার বলছি। আমাদের এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিও দুজনেই ইনডাইরেক্টলি আমাদেরকে বলছে যে এই আরোরা যা করেছে আমাদেরকে তাই করে দিতে, আমাদেরকে এক্সট্রা কিছু করতে বারণ করছে। বলছে যদি কোনো অ্যাম্বিগুয়াস ব্যাপার আমরা দেখতেও পাই সেটাতেও বলছে তোমরা AERO বা BLOকে ডেকে সলভ করে নাও। প্লাস ওরা আমাদেরকে ওদের চোখের আড়াল করতে দিতে চাইছে না। ওরা চাইছে আমরা যেখানে কাজ করব ওরা যেন সেখানেই থাকে, সেখানে থেকে সব যেন দেখতে পায় কি হচ্ছে কি না হচ্ছে। এবং ইলেকশন কমিশন থেকে বলেছিল যে কাজটা হবে ডিএম অফিসে, কিন্তু এরা কাজটা আমাদেরকে করাচ্ছে ব্লক অফিসে, যেখানে পার্টির নেতা ফেতা সবাই আসতে পারবে। প্লাস রুল অবজারভার আমাদের সামনে এসেছে, কিন্তু রুল অবজারভারের সামনে এসডিও নিজে কাউকে কথা বলতে দিচ্ছে না। প্লাস সবাইকে চুপ চুপ বলে থামাচ্ছে। প্লাস রুল অবজারভার বাংলা বুঝে না, কিন্তু ডিএম সবাইকে বাংলায় বোঝাচ্ছে। এটা একটু আপনারা দেখুন। সবাইকে ওদের ডিস্টেন্স থেকে যাতে যেখানে আমরা কাজ করব সেখানে যেন ডিএম এসডিও কেউ যেন স্পটে না থাকে, এমন জায়গায় কাজ করব কেউ যেন জানতেই না পারে আমরা কী কাজ করছি। এটা হলেই একদম পারফেক্ট কাজ হবে, না হলে সেই যেমন ছিল ওরা যেটা চাইছিল সেটাই হবে। স্যার, এসডিও আর ডিএম এরা চাইছে যাতে সব ওরা AEROরা যা করেছে সেটাই যেন অ্যাপ্রুভ করা হয়। এটার একটা সলিউশন স্যার আছে। আমি যে ডিস্ট্রিক্টে পোস্টিং আছি আমাকে যেন অন্য ডিস্ট্রিক্টের কোনো পার্ট দেওয়া হয়, এবং হোম ডিস্ট্রিক্ট এবং আমার যেখানে পোস্টিং আছে সেই ডিস্ট্রিক্ট বাদ দিয়ে অন্য ডিস্ট্রিক্টের যেন কোনো পার্ট দেওয়া হয়। ধরুন আমি আছি মুর্শিদাবাদে, আমাকে মুর্শিদাবাদের পার্ট না দিয়ে আমাকে দক্ষিণ দিনাজপুরের পার্ট অ্যালট করা হোক। সেই পার্টে আমি সব চেক করতে পারবো। এবং এখানে প্রবলেম হচ্ছে আমাদের সামনে এসডিও, ডিএম এবং AERO এরা সবাই আমাদের সামনে অল টাইম নজরের মধ্যে রাখতে চাইছে যে আমরা কি করলাম না করলাম, যাতে ওরা সব দেখতে পায়, জানতে পায়। এবং যদি কিছু আমরা ভুল করি, যদি কিছু আমরা কোনো ওদের ওকে করে যে তাকে আমরা রিজেক্ট করি, সেটাকে ওরা আমাদেরকে মেন্টালি হালকা একটু প্রেশার দিয়ে বা যা হোক কিছু বুঝিয়ে যেন আমাদেরকে কাজটা করানো যায়। ঠিক আছে, একটু একটু আপনারা দেখুন ব্যাপারটা, না হলে এত কিছু করা সবই বেকার আমার মনে হয়। দর্শক দেখলেন আপনারা, আমাদের আর কিছু বলার নেই। আমরা শুধু এটুকুই বলবো, রাজ্যের সাধারণ মানুষকে বুঝতে হবে যে মমতা ব্যানার্জি কি চেষ্টা করছেন। মমতা ব্যানার্জি বাংলার মানুষের ভালো বা বাংলার মানুষের উন্নতি চাইছেন না। মমতা ব্যানার্জি চাইছেন নিজের ভালো, নিজের ভাইপোকে বাঁচাতে। অনেকে যদিও তাকে ছেলেই বলছেন, বহু মানুষ আড়ালে আবডালে অভিষেক ব্যানার্জিকে ছেলেই বলে থাকেন, মমতা ব্যানার্জির পুত্র। তাই আমরা জানি না যে তিনি পুত্র না ভাইপো, তবে তাকে বাঁচাতে চাইছেন আর নিজেকে বাঁচাতে চাইছেন। দল বা সাধারণ মানুষ কাউকেই কিন্তু তিনি বাঁচাতে চাইছেন না, বা বাঁচাবার চেষ্টাতে তিনি নেই। দর্শক, এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।